আসসালামু আলাইকুম ড্রয়েডবাসী, কি অবস্থা সবার? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমাদের রিভিউর টেবিলে Realme C15 ফোনটি এসেছে। কিছুদিন আগে Realme C12 এর রিভিউ করেছিলাম। Realme C15 হচ্ছে C12 এর খানিকটা আপগ্রেডেড মডেল। C12 এর মিডিয়াটেক প্রসেসর ছিল, C15 এর স্ন্যাপড্রাগন 460 প্রসেসরটি দেওয়া হয়েছে। তার সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 720p ডিসপ্লের সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আমাদের C12 এ একটা কমপ্লেন ছিল যে ওর সাথে যে চার্জারটা দেওয়া হয়েছিল সেটা অনেক স্লো, বাট এইটার বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তো সেদিক থেকে বলতে গেলে অবশ্যই বলবো রিয়েলমি আমাদের কথা শুনেছে, যে আমরা যে জিনিসগুলো নিয়ে কমপ্লেন করেছিলাম বা যেগুলো থাকা দরকার ছিল বলে আমরা মনে করেছিলাম, রিয়েলমি সেই জিনিসটা করেছে। এবং এটার দুইটা ভার্সন রয়েছে, 4GB 64GB, 4GB 128GB। এর 4GB 64GBর প্রাইস 12,990 টাকা এবং 4GB 128GBর প্রাইস 14,490 টাকা। গতকালকে দ্যাট মিনস 9 তারিখে এই ফোনটা রিলিজ পেয়েছে। তবে আপনারা দারাজের 1111 ফ্ল্যাশ সেলে খুবই লুক্রেটিভ প্রাইসে এই ফোনটা পারচেস করতে পারবেন। স্টার্টিং বাজেটের ফোনটা আসলে কতটুকু ওর্দি, প্লাস আগের ফোন থেকে কী কী জিনিসপত্র এখানে বেটার এসেছে, সো সব কিছু নিয়ে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স সব কিছু নিয়ে আলোচনা থাকবে আমাদের পুরো ভিডিও জুড়ে। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে একটা ঘুঁতা দিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে যে কোনো কন্টেন্ট আপনারা খুব ইজিলি পেয়ে যান। তো চলুন রিভিউ শুরু করা যাক। ওয়েলকাম টু ড্রয়েড হেড। ভিডিওটির এই পোর্শনটি স্পন্সর করেছে Dr.Fone। Dr.Fone একটি মোবাইল অ্যাপ, যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি মোবাইল থেকে মোবাইলে খুব ইজিলি ডাটা ট্রান্সফার করতে পারবেন। এখানে সিঙ্গেল ক্লিকেই খুব ইজিলি ডাটা ট্রান্সফার করা যায়। পাশাপাশি Dr.Fone iOS এবং অ্যান্ড্রয়েড বোথ ক্রস প্ল্যাটফর্মে সাপোর্ট করে। ইজিলি শিফট করতে পারবেন, আপনার সব ডাটা এক ফোন থেকে আরেক ফোনে পার করতে পারবেন। আপনি আপনার কম্পিউটারে এই Dr.Fone ইনস্টল করে এক ক্লিকেই আপনার ফোনের সমস্ত ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। Realme C15-এ রিয়েলমি আমাদের কথা শুনেছে, বিকজ C12-এ বলেছিলাম 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জারটা বড় বেমানান, বাট এখানে তারা আউট অফ দ্য বক্স 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে। সো C15-এর হলুদ কালারের বক্সের ভেতরে Realme C15 ফোনটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যে ব্যাক কভারটার কোয়ালিটি বেশ ভালো। এখানেও আনফরচুনেটলি মাইক্রো USB কেবল দেওয়া হয়েছে আর তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এবার ফোনটির বিল্ড এবং ডিজাইন নিয়ে আলোচনা শুরু করে ফেলি। C15-এর ডিজাইন C12-কে মনে করে দিবে। এই ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল পুরোটাই প্লাস্টিক, তবে পেছনে যে এই টেকচার্ড ব্যাক ফিনিশ রয়েছে যার কারণে এই ফোনটা গ্রিপ করতে খুব ইজি। ফোনটা যথেষ্ট ভারী বিকজ 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন সো ছিল, সুতরাং খুব বেশি প্রবলেম হবে না। এর পেছনে এবং সাইডে প্লাস্টিক, সামনে গ্লাস ইউজ করা হয়েছে। গরিলা গ্লাসের কোন এডিশন আমরা এক্স্যাক্টলি শিওর না। পেছনের এই টেকচার্ড প্লাস্টিক প্যানেলটি অনেক গ্রিপি। আমাদের হাতের ডিভাইসটি ব্লু কালারের ভার্সন এবং এই ডিভাইসটা 128 গিগাবাইট। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ঠিক উপরে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যে সেটআপটির ক্যামেরা বাম্প একদমই নেই বললেই চলে। ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকার কারণে ফোনটি বেশ ভারী, তবে ওয়েট ম্যানেজমেন্ট খারাপ বলবো না, আরেকটু ভালো হতে পারতো, বাট C12-এর মতোই। ডিজাইন অ্যাস্থেটিক্স, বিল্ড কোয়ালিটি পার্সোনালি আমার ভালো লেগেছে। ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, নিচে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, মাইক্রো USB পোর্ট এবং 3.5 মিলিমিটার জ্যাক এবং মাইক্রোফোন আছে। উপরের দিকে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। ভালো ব্যাপার হচ্ছে এতে ট্রিপল কার্ড স্লট থাকছে, সুতরাং আপনি দুটো 4G সিমের সাথে একটা মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। সো সেদিক থেকে যদি চিন্তা করি, যেহেতু মাইক্রো SD কার্ড স্লট আছে, এটার 464GB ভার্সনটাই অনেকের জন্য আইডিয়াল সিনারিও হবে, বিকজ আপনি ইজিলি একটা মাইক্রো SD কার্ড ইউজ করে আপনার স্টোরেজকে এক্সপ্যান্ড করতে পারবেন। ফোনটার ডিসপ্লে 720p এবং দেখতেই পাচ্ছেন উপরের দিকে একটা ওয়াটার ড্রপ নচ রয়েছে। C12-এ যেমন ডিসপ্লে ছিল এখানেও মোটামুটি সিমিলার ডিসপ্লে পাচ্ছি। ডিসপ্লেটার কোয়ালিটি খারাপ ছিল না, ডিসপ্লেটার কোয়ালিটি ভালো, কালার শার্পনেস মোটামুটি ভালোই ছিল। এখানেও 6.5 ইঞ্চের 720p ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেটি একদম C12-এর সাথে সিমিলার ডিসপ্লে। আপনারা যদি C12-এর ভিডিও দেখে থাকেন তাহলে এখানেও মোটামুটি সেম সিনারিওই থাকছে, সেম ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লেটির কোয়ালিটি ফর দ্য প্রাইস ইট ওয়াজ গুড। আমার কোনো কমপ্লেন করার তেমন জায়গা থাকছে না। কালার ন্যাচারাল ছিল, ওভার স্যাচুরেটেড না, প্লাস ভিউইং অ্যাঙ্গেলও মোটামুটি সব অ্যাক্সিসে ঠিকঠাক ছিল। কিন্তু এর PPI ডেন্সিটি 270 হওয়াতে আমার কাছে C12-এও একটু প্রবলেম বলে মনে হয়েছে, এখানেও একটু প্রবলেম বলে মনে হয়েছে। আর যেহেতু এই ফোনটার প্রাইস একটু বেশি C12-এর থেকে, সো এখানে আমরা ফুল HD ডিসপ্লে এক্সপেক্ট করতেই পারতাম। সো রিয়েলমির কাছে অনুরোধ থাকবে যে প্লিজ এই প্রাইস পয়েন্টের ফোনগুলোতে যদি 720pর জায়গায় 1080p ডিসপ্লে দেওয়া যায় তাহলে কনজিউমারদের জন্য অনেক সুবিধা হয়, কারণ অনেকেই এরকম ডিভাইসগুলো লং টার্ম মিডিয়া কনসাম্পশনের জন্য কিনে থাকেন এবং সেখানে ফুল এইচডি ডিসপ্লে হলে সবাই খুশি হতো।
আমাদের Realme C15 কে চালানোর জন্য এখানে Qualcomm-এর SD460 প্রসেসরটা দেওয়া হয়েছে, যেটা Realme C17 এর প্রসেসর। এই প্রসেসরটি 11 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি, হাইয়েস্ট স্পিড 1.8 গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাবে। অক্টা কোরের প্রসেসরটি একদম এন্ট্রি লেভেলের ফোনের জন্য ঠিকঠাক আছে। আমাদের রিভিউ ইউনিটটি 4 গিগাবাইট 128 গিগাবাইট মডেল। আপনার যদি 128 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের প্রয়োজন না হয়, আপনি ইজিলি 64 গিগাবাইট মডেলে যেতে পারেন। আর 128 এই মডেলটি মার্কেট প্রাইস 14,490 টাকা, এবং দারাজের সেলে এটা আরো ডিসকাউন্টে পাওয়া যাবে বলে মনে হয়। তো সবকিছু মিলিয়ে এই ফোনটা রেগুলার ইউসেজে খুব একটা প্রবলেম ক্রিয়েট করেনি। ইউআই নেভিগেশন, অ্যাপ সুইচিং, নতুন অ্যাপ লঞ্চিং খুব বেশি টাইম নিয়েছে এরকম বলবো না, বেশ ব্যালেন্সড একটা পারফরমেন্স ছিল। আর যেহেতু এর ডিসপ্লেটিতে 90 হার্টজ বলে কিছু নেই, প্রাইসও বেশ কম, সুতরাং আমার তেমন কোনো কমপ্লেন করার সুযোগ থাকছে না। বাট হালকা ইউআই নেভিগেশনের স্টার্টার পেয়েছি, যেটা আসলে কমপ্লেন করার মতো না। এই রেঞ্জের একটা ফোন থেকে এটা ঠিক আছে। বাট স্টিল যদি এখানে SD665 এই টাইপের কোনো প্রসেসর দেওয়া হতো, যেটা Realme 5i দিয়েছিল, আই থিঙ্ক আমি পার্সোনালি আরেকটু বেশি খুশি হতাম, বিকজ ওইটার পারফরমেন্স এই 460 থেকে একটু বেটার ছিল। র্যামে অ্যাপ্লিকেশনগুলো ভালোই থাকে, খুব বেশি হেভি লোড না দিলে এই ফোনটা তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। যারা গেম খেলতে চান তারা এখান থেকে পাবজি মোবাইল গেম খেলতে পারবেন, কল অফ ডিউটি খেলতে পারবেন, কিংবা অ্যাসফল্ট 9 এর মতো হেভি ডিমান্ডিং গেমগুলো খেলতে পারবেন। গ্রাফিক্স কোয়ালিটি অনেক হাই হবে না, বাট একটা স্মুথ গেম প্লে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গ্রাফিক্স কোয়ালিটি এবং সেটিংসের একটু হালকা টুইক করে নিতে হবে। পাবজি এবং কল অফ ডিউটিতে 24 থেকে 30 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত পারফরমেন্স পেয়েছি, হুইচ ওয়াজ প্লেয়েবল, বাট এটা অনেকের কাছে খারাপ লাগবে। সুতরাং যারা হেভি গেমার আছেন তাদের জন্য জিনিসটা খুব একটা সাপোর্টিভ হবে না। কিন্তু আসলে এরকম 13 থেকে 14,000 টাকা দামের ফোনে আপনি কতটুকু গেমিং পারফরমেন্স চান সেটাও একটা প্রশ্নের ব্যাপার। ওভারঅল পারফরমেন্সে এই বাজেটে আমি মোটামুটি হ্যাপি বলবো। এবার সবকিছু মিলিয়ে পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ইয়েস, 720p ডিসপ্লের সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একটা কিলার কম্বিনেশন। আমি C12 এর ভিডিওতে বলেছিলাম এই ফোনটা আসলে লং টার্ম ইউসেজের জন্য একটা আইডিয়াল ডিভাইস, বিকজ এর ডিসপ্লেটা অনেক বেশি পাওয়ার কনজাম্পও করবে না, পাশাপাশি 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আপনি একটা বড় ব্যাটারি লাইফ পাবেন। আপনি যদি একমাত্র ফোন হিসাবে এই C15 কে ইউজ করেন, আপনি ইজিলি 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ইজিলি 7.5, 8, ইভেন 9 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাওয়া যায়, হুইচ ইজ আ রিয়েলি গুড থিং। এবং এরকম বাজেট সেগমেন্টে এরকম ভালো ব্যাটারি লাইফ অবভিয়াসলি অনেকের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সবচেয়ে কমফোর্টিং ব্যাপার হচ্ছে এটার বক্সের ভেতরে 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যে ফাস্ট চার্জার দিয়ে এটাকে পাওয়ার আপ করতে 2 ঘন্টার মতো সময় লাগে। এই 18 ওয়াটের চার্জার দেওয়াতে কিন্তু হালকা এটার প্রাইসও বেড়েছে। বাট এর ব্যাটারি লাইফ নিয়ে এবং রিয়েলমি যেহেতু এতে একটা ফাস্ট চার্জার ইনক্লুড করেছে, আমি পার্সোনালি হ্যাপি। অবভিয়াসলি বাজেট ফোনেও এখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দরকার, বিকজ এটা একটা সিকিউরিটির ব্যাপার স্যাপার। রিয়েলমি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে তেমন কোনো কমপ্লেইন নেই। এটা ফাস্ট কাজ করছিল, এক হাতে ধরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রিচ করতে পারবেন, এবং আমার মনে হয় রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা কনভেনিয়েন্ট ব্যাপার। ইট ওয়াজ সিকিউরড অ্যান্ড ইট ওয়াজ রিলায়েবল। একদম ফাস্ট এরকম কিছু না, বাট ইট ওয়ার্কস। এর বটম ফায়ারিং স্পিকারটা অনেক বেশি লাউড না, বাট ক্লিয়ার ছিল। আরেকটু বেজি হতে পারতো, বাট ইট ওয়াজ ওকে। আমার কাছে আরেকটু লাউড আরেকটু বেজি হলে পার্সোনালি ভালো লাগতো। ডেমো থেকে আপনারা শুনতে পারবেন। সো এটার লাউড স্পিকারটা আমাকে খুব বেশি স্যাটিসফাই করতে পারেনি। ফোনের পেছনে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে। আই থিঙ্ক সবচেয়ে কম প্রাইসে আলট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। যদি আমি ভুল হয়ে থাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কোন ফোনে এরকম 13,000 টাকার রেঞ্জে আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। যদিও 4টা ক্যামেরা আসলেও এই প্রাইসে নেসেসারি না। 4টি ক্যামেরার মধ্যে মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেল f2.2, তার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর রয়েছে, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডেপথ সেন্সর রয়েছে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। ম্যাক্রোটা আসলে না দিলেও চলে, বাট তারা দিয়েছে বিকজ নাম্বার গেম ফর দ্য প্রাইস এর ক্যামেরা পারফরমেন্স আমি খারাপ বলবো না। মোটামুটি ভালো লাইটিং কন্ডিশনে এ বেশ স্ন্যাপি এবং বেশ শার্প ছবি তুলতে সক্ষম। যদিও 100% জুম করলে ছবিগুলোতে হালকা পেন্টিং লুক পাওয়া যায়, যেটা রিয়েলমির আগের কিছু ফোনে আমি দেখেছি। তবে সবকিছু মিলিয়ে এর কন্ট্রাস্ট, কালার ন্যাচারাল ছিল। রিয়েলমির একটা খুবই ভালো দিক হচ্ছে রিয়েলমি ডাইনামিক রেঞ্জ। এই ফোনটাতেও ভালো ডাইনামিক রেঞ্জ দেখেছি, এবং ভালো লাইটিং কন্ডিশনে ছবিগুলো বেশ শার্প ছিল। অনেক ছবি দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এই ছবিটা আসলে একটা 13 থেকে 14,000 টাকার দামের ফোন থেকে তোলা। সো থামস আপ রিয়েলমি।
কিছু কিছু ছবিতে রিয়েলমি নর্মাল ব্যাপার যে তারা একটু স্যাচুরেশন পুশ করে, এখানেও করেছে, তবে ছবিগুলো দেখতে অনেক আই প্লিজিং লাগে। এই ফোনটা আসলে যে সেগমেন্টের কাস্টমারদের জন্য বানানো, তারা কিন্তু এই ছবিগুলো দেখে পার্সোনালি অনেক হ্যাপি হবেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ারিং এর রেডি টাইপের ছবি একদম। বিকালের আলোতে বেশ কিছু ছবি তুলেছিলাম, ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। মোটামুটি ভালো লাইটিং কন্ডিশনে এর ডার্ক এরিয়াগুলোর ডিটেলও মোটামুটি ভালোই ধরে রাখতে পেরেছিল। এরকম বাজেট ডিভাইস থেকে আমি খুব একটা এক্সপেক্ট করিনি। তবে আমি হতাশ হয়েছি এর ক্লোজ রেঞ্জ ছবিগুলোতে। নর্মালি পোর্ট্রেট ছবিগুলোতে এজ ডিটেকশন ওকে থাকলেও এর যে ব্যাকগ্রাউন্ড ব্লার করার ক্যাপাবিলিটি, সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। C15 লো লাইট পারফরমেন্সও খারাপ না, ফর দ্য প্রাইস ইট ওয়াজ গুড। কাজ চালিয়ে নেওয়ার মতো, একদম আউটস্ট্যান্ডিং কিছু না হলেও বেশ ভালোই ছিল। তবে ভালো ব্যাপার হচ্ছে এতে নাইট মোড আছে, সো নাইট মোড থেকে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন। ফোনটিতে 1080p রেজুলেশনের ভিডিও করার সুযোগ আছে, 1080p 30 fps, এখানে 60 fps নাই। তবে আমার ভালো লেগেছে এর আলট্রা ওয়াইড ক্যামেরাটি। ফর দ্য প্রাইস ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট আলট্রা ওয়াইড ক্যামেরা। ছবিগুলো দেখলেই আপনি আসলে আইডিয়া পেয়ে যাবেন। এর সেলফি ক্যামেরাটা টু সাম এক্সটেন্ট ভালোই ছিল। আমাকে বেশ অবাক করেছে এর সেলফি শুটারের ডায়নামিক রেঞ্জ। ব্যাকলিট কন্ডিশনেও ফেসকে সুন্দর ব্রাইট করে পেছনের আকাশকে একটা ভালো এক্সপোজার দিতে পেরেছে। এক্সাম্পলগুলো থেকে আপনি আর একটু ভালো আইডিয়া পেয়ে যাবেন। ফোনটিতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আছে, ব্লুটুথ 5.1, অ্যাপটেক্স কোডেক, 18 ওয়াটের চার্জার, সবকিছুই অন স্পট। 4G সিম লাগালে এই ফোনটি থেকে ভালো একটা স্পিডও পেয়েছি। প্লাস যখন সেলুলার রিসিপশন খেয়াল করেছি, এখানে নেটওয়ার্ক আপ ডাউন তেমন চোখে পড়েনি। যখন কথা বলেছিলাম সাউন্ডও বেশ ক্রিস্টাল ক্লিয়ার ছিল। যদিও এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকলে আরেকটু ভালো হতো, বাট ইট ওয়াজ গুড। আর রিয়েলমি ফোন খুব স্বাভাবিকভাবে এখানে রিয়েলমি ইউআই ইউজ করা হয়েছে। রিয়েলমি ইউআই অ্যান্ড্রয়েড 10 এর ওপরে বেস করে বানানো। আশা করি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 11 এর আপডেটও পেয়ে যাবে এই ফোনগুলো। সো আমার মনে হয় যে রিয়েলমি 15 এই ফোনটা আসলে রিয়েলমি 12 এর জায়গাটা পাওয়া উচিত ছিল। যেহেতু তারা 4টা ক্যামেরা ইউজ করেছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, এবং রিয়েলমি C15 একটা অফিসিয়াল ডিভাইস। আমার কাছে মনে হয় রিয়েলমি C15 একটা রিয়েলি ওর্দি ফোন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এটা একটা বাজেট ডিভাইস। সেই ডিভাইস হিসাবে এর বিল্ড কোয়ালিটি, এর স্পেক্স মানানসই। বেস ভ্যারিয়েন্ট 464 জিবিটা 13,000 টাকায় পাওয়া যাবে। প্লাস যদি বিভিন্ন জায়গা থেকে, দারাজের মতো জায়গা থেকে যদি আপনি ডিসকাউন্ট পান, তাহলে বেশ কিছু টাকা সেভও হবে। আর 128GB ভার্সনটা 14,500 টাকায় পাওয়া যাবে। রিয়েলমি C12-এ যে জিনিসগুলো নিয়ে আমি কমপ্লেন করেছিলাম রিয়েলমি C15-এ, রিয়েলমি কিন্তু সেই জিনিসগুলোকেই ফিক্স করেছে। সুতরাং এটা একটা উইন ব্যাপার। কিন্তু এটার প্রাইসটা যদি C12-এর প্রাইসে আসতো, আমি পার্সোনালি আরেকটু বেশি কমফোর্টেবল ফিল করতাম। এই ফোনটা ইউজ করে আমার যেটা মনে হয়েছে, একটা একদম স্টার্টিং পয়েন্টের ডিভাইস হিসাবে এই ডিভাইসটা আসলে এই প্রাইস পয়েন্টকে ওর্থ করে। বিকজ এদের ট্রিপল কার্ড স্লট রয়েছে। আপনারা কিন্তু চাইলেই 464GB ভার্সনটা নিয়ে খুব ইজিলি একটা মেমোরি কার্ড ইউজ করে আপনার স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারেন। সুতরাং 128GB ভার্সনটা সবার জন্য দরকার নাও লাগতে পারে। সেদিক থেকে চিন্তা করলে এই ফোনটা লিটারালি একটা উইন ওভার দ্য C12। সুতরাং যারা C12 কিনবেন চিন্তা করছেন, তাদেরকে আমি সাজেস্ট করব যে এই ফোনটার দিকে একটু চোখ দিতে। এই প্রাইস পয়েন্টে আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব বেশি কমপ্লেন করার জায়গা থাকছে না। জাস্ট রিয়েলমির কাছে আমি রিকোয়েস্ট করতে চাই যে এরকম ফোনে যদি আমরা একটা 1080p ডিসপ্লে পাই, তাহলে আমরা কনজিউমাররা আরেকটু বেশি খুশি হই। তাছাড়া আর কোনো কমপ্লেন থাকছে না। সুতরাং সবই আছে, একটা কমপ্লিট প্যাকেজ। দিস ইজ আ রিয়েলি গুড ফোন। সুতরাং আমি এই ফোনটা যারা কিনতে যাচ্ছেন, যারা এই প্রাইস পয়েন্টে ফোন দেখছেন, তাদেরকে রিকমেন্ড করতে চাই। বিকজ এই ফোনে 6000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, প্লাস স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর এই প্রাইস পয়েন্টে মোটামুটি একটা ব্যালেন্সড পারফরমেন্স দিতে পেরেছে। আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। প্লাস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।